অন্যায় করলে তাকে ছাড়া হবে না, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেপ্তার করতে হবে। বাগনানে নিহত বিজেপি কর্মীর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে অভিযুক্তদের গ্রেপ্তারি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পায়নি বলে আজকে এই আস্ফালন হয়েছে। শনিবার হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4 দিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের মা আনিস খানের বাবা এবং কাকদ্বীপের নিহত দম্পতির ছেলে। এরপরই 4 দিনের মধ্যেই তামান্না খুনের ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বিগত তৃণমূল সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। 17 জুন বাগনানে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন বিজেপি কর্মী প্রশান্ত দে সহ আরও কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ, সেই সময় আচমকা রাস্তা ঘিরে ধরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দলবল। লাঠি সোটা, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে চলে হামলা। মাথায় আঘাত লাগে প্রশান্ত দের। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শনিবার নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। নিজের তহবিল থেকে দিলেন 5 লক্ষ টাকা সাহায্য। মুখ্যমন্ত্রী আমাদের পাশে ছিলেন, থাকবেন। বড় মেয়েকে অস্থায়ীভাবে চাকরি দেওয়ার ভিডিওতে হ্যাঁ চাকরি জয়েন করতে বলেছেন। কোথায় সেটা? ভিডিও। অবশ্যই আতঙ্কে রয়েছে। যতক্ষণ না এরকম নৃশংস খুনিরা ধরা পড়ছে, যতক্ষণ না তাদের সঠিকভাবে বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। মুখ্যমন্ত্রী একমাত্র আশ্বাস দিলেন এটাই যে আমাদের বিচার, মানে আমাদের যেভাবে তদন্ত চালানো হচ্ছে সেভাবে তদন্ত উনি চালিয়ে যাবেন। এরপরে বিচার কার্য এগোবে আর দোষীদের শাস্তি হবে, এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। অবশ্যই আশাবাদী। নিহতের বাড়ি থেকে বাগনান থানায় যান মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মী খুনে 51 জনের নামে এফআইআর দায়ের হলেও এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরো 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম। অন্যদিকে এদিন নদিয়ার কালীগঞ্জে তামান্নার বাড়িতে যান বিশেষ সরকারি আইনজীবী। প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে সময় দিয়েছে, আমার কথা শুনে প্রত্যেকটা ক্রিমিনালকে অ্যারেস্ট করছে। আমি যে পিপি চেয়েছি সেই পিপি দিয়েছে। তামান্না হত্যাকাণ্ডে অধিকাংশ অভিযুক্তই গ্রেফতার হয়েছেন। বাগনানে নিহত বিজেপি কর্মীর পরিবারও আশাবাদী বাকি অভিযুক্তরা দ্রুত ধরা পড়বে। বিটন চক্রবর্তী, সুনীত হালদার, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। একেবারে অত্যন্ত কড়া বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসাবে দিচ্ছেন যে 51 জনের নামে এফআইআর রয়েছে, 10 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি 41 জনকে মাটি থেকে খুঁড়ে হলেও বের করতে হবে। এখন দেখুন, শুধুমাত্র যে তার দলের কর্মী খুন হয়েছেন সেই কারণে মুখ্যমন্ত্রী গিয়েছেন এমনটা ভাবলে পুরোটা সঠিক ভাবা হবে না। তার কারণ তামান্নার মা, যিনি সাবিনা ইয়াসমিন, যিনি এই বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন কালীগঞ্জ বিধানসভায়, তার মেয়ের হত্যাকারীরা যেন তাদের গ্রেফতার করা হয় তার জন্য শুধু তামান্নার মা, একই সঙ্গে আপনারা জানেন যে আমতার ঘটনা, আমতায় আনিস খান এবং কাকদ্বীপে ওই যে মৃত সিপিএম দম্পতি তার ছেলের সঙ্গে পর্যন্ত দেখা করেছেন, কড়া ব্যবস্থা নিয়েছেন এবং 2 দিনের মধ্যে কালীগঞ্জে এফআইআর এ নাম থাকা 12 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ রং, দল কোনো কিছু না দেখে প্রশাসনিক প্রধান হিসাবে তিনি কাজ করছেন। আপনি মানবেন বিশ্বনাথ দা, রাজধর্ম পালন করছেন। এ তো শাসক শুভেন্দু অধিকারী, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোমাদের মনে থাকতে পারে বিরোধী দলের নেতা প্রথমবার বলেছিলেন যে আমি বিরোধী দলের সমস্ত বিরোধী দলের নেতা, আমি বিধানসভায় বিরোধী দলের নেতা মানে আমি সিপিএম, কংগ্রেস বা অন্য যে কোনো বিরোধী রাজনৈতিক দলেরও ভয়েস। ফলে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা ঘটনা
বিরোধী দলের নেতা হিসেবেই কিন্তু তিনি সরব ছিলেন, এবং আজকে যখন তার মানে মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি সঠিকভাবে রাজধর্ম পালন করছেন। এটা নজিরবিহীন, এটা ঠিক। আমি শুভেন্দুর সাথে একমত যে 2026-এর আগে যে সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, দিনের পর দিন বিরোধীরা কিছু ঘটে গেলে, বিরোধীদের মৃত্যু ঘটে গেলে একজনেরও বাড়ি গেছে। আজকে এটা ঠিক যে আমরা কিন্তু একটা সময় আশা ছেড়ে দিয়েছিলাম যে তমন্না মা বিচার পেতে পারে। আজকে যেভাবে অ্যারেস্ট হচ্ছে, যেভাবে কেসটা এগোচ্ছে, আনিস খান মামলাটা আবার নতুন করে তদন্তের মধ্যে আসতে পারে, অথবা অভয়ার ঘটনাটা আবার নতুন করে তদন্তের মধ্যে আসতে পারে, বা কাকদ্বীপে যে দুই দম্পতি সিপিএম দম্পতিকে পুড়িয়ে মারা হয়েছিল, যদিও সেইটা আরো ভয়ঙ্কর ছিল যে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বলেছিল যে ওদের তড়িতাঘাতে মারা গেছে, যদিও সেই সময় কোনো বিদ্যুতের কোনো বিষয়ই ছিল না, বিদ্যুৎ ছিল না সেই সময়। অথচ সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেছিল যে তড়িতাঘাত হয়ে মারা গেছেন। এটা পঞ্চায়েত নির্বাচনের আগের দিনের ঘটনা। এবং তারপরে তার ছেলেকে লড়াই করতে হয়েছিল বাবা মার দেহ পাওয়ার জন্য। কলকাতা হাইকোর্টে বিরলতম মামলা হয়েছে বাবা মার দেহ পাওয়ার জন্য, এবং সেই ছেলে আজকে উকিল হয়ে নতুন করে মানে লড়াইয়ে নেমেছে। সব মিলে তুমি যদি দেখো, আমি ভীষণ আশাবাদী যে শুভেন্দু অধিকারী বিরোধী দলে থাকাকালীন যে যন্ত্রণা অনুভব করেছিলেন, নিজে বিরোধী নেতা হিসেবে যে যন্ত্রণা প্রতিনিয়ত অনুভব করেছিলেন, যে কিভাবে অন্যায় অবিচার অত্যাচার তার বিরুদ্ধেও করা হয়েছে, তার পরিবারের বিরুদ্ধেও করা হয়েছে, বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে করা হয়েছে, অন্য বিরোধী নেতাদের বিরুদ্ধে করা হয়েছে, সেই অনুভবটা কিন্তু তার রয়ে গেছে। এবং সেই কারণেই তিনি কিন্তু আজকে রাজধর্ম পালন করতে গিয়ে আজকে একের পর এক ফাইল খুলছেন, পুরনো ঘটনাগুলোকে তদন্তে আনছেন এবং অ্যারেস্ট হচ্ছে। আমরা আশা করব যে শেষ পর্যন্ত বিচারালয়ের মাধ্যমে এগুলো চূড়ান্তভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে শাস্তি হবে। তবে একই সাথে আমি তোমাকে এটা পরিষ্কার করে বলতে চাই যে 2021-এর বিধানসভা নির্বাচনে পরে 5 দিনের মধ্যে 55 জন বিজেপি কর্মী সমর্থকদের মৃত্যু ঘটেছিল। সেখানে কিন্তু বড় বড় তৃণমূল কংগ্রেসের নেতাদের উস্কানি ছিল, তাদের প্রশ্রয় ছিল, আশ্রয় ছিল, এবং তার সাথে সাথে কিছু পুলিশ আধিকারিকরাও কিন্তু নীরব ছিলেন, তারা দায়িত্ব পালন করেননি, এবং বিজেপির কর্মীদের একের পর এক মৃত্যু দেখেও তারা চুপ করেছিলেন। সেই সমস্ত পুলিশ আধিকারিকদেরকে শনাক্ত করা, যারা হিংসাকে প্রশ্রয় আশ্রয় দিয়েছিল, এবং একই সাথে বহু বড় বড় নেতা যারা এখন এমপি হয়ে দিল্লিতে গেছেন, তারা আলাদা এনসিপিআই দল তৈরি করে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করতে পারেন, কিন্তু তাদের হাতে কিন্তু রক্ত লেগে আছে। একইভাবে আমি তোমায় বলবো, বিধানসভার পরিষদীয় দল ভেঙেছে, হয়তো ভালো তৃণমূল তারা, কিন্তু তাদের অনেকেই মানে সরাসরি বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা, তাদের উপর অত্যাচার করার অভিযোগ আছে। তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে, তবে পূর্ণাঙ্গভাবে রাজধর্ম পালন হবে। আমরা আশা করব, প্রত্যাশা করব যে এই সরকার সে দিল্লিতে গিয়ে এমপি হতে পারেন, বা কলকাতার মানে পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের কোনো বিধায়ক হতে পারেন, যারা 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী পর্যায়ে হিংসাকে মদত দিয়েছে তাদের শাস্তি আমরা চাই। এবং একই সাথে যে সমস্ত প্রশাসনের আধিকারিকরা, বিশেষ করে পুলিশ আধিকারিকরা সেদিন নীরব ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছিলেন এই গণহত্যা চালানোর জন্য। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে কার্যত গণহত্যা হয়েছে পশ্চিমবাংলায় একেবারে। সেই গণহত্যার বিচার কিন্তু আমরা চাই যে পুলিশ আধিকারিক যারা যুক্ত ছিলেন তাদেরকেও কিন্তু এই বিচার প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। কারণ হিংসা যদি মানে আমরা যদি সত্যি ন্যায় বিচার না দিতে পারি প্রত্যেকের ক্ষেত্রে, সিলেক্টিভ হই, তাহলে কিন্তু হিংসাটাকে আরো একটা হিংসার জন্ম দিবে। ফলে আমরা চাইবো যে যেমন করে মুখ্যমন্ত্রী একের পর এক ব্যবস্থা নিচ্ছেন, পুরনো মামলাগুলো খুলছে মানে আবার রিওপেন করছেন, এবং একের পর এক অ্যারেস্ট হচ্ছে, ন্যায় বিচারের যে এসেন্স, যে মানে আইনের শাসন প্রতিষ্ঠা করবার যে এসেন্স, সেটা আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছে। সেটা চূড়ান্তভাবে সাফল্য পাবে যারা সেদিন মদত দিয়েছিল হিংসাকে,
তাদের সেই মাথাগুলোকে যদি ধরতে পারে। একদম বিশ্বনাথ দা যেটা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে আর কোথাও গিয়ে তার জন্য মানুষ সাহস পাচ্ছে, তাই বিভিন্ন দুর্নীতি বলুন, তোলাবাজি বলুন, একের পর এক সাধারণ মানুষ তারা কিন্তু মুখ খুলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।